হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ব্লগার বিডি হেলেন চ্যানেলের নতুন আরেকটি পর্বে আমি হেলেন আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল সাতটা বেজে প্রায় 7:30। তো এখন কিন্তু আমার ছেলের আজকে এক্সাম আছে, আর এক্সাম নিয়ে আমি কিন্তু এখন পর্যন্ত আপনাদের সাথে কিছুই বলিনি। কি আর বলবো বলেন, আমার ছেলে তো একদম ফাটাফাটি এক্সাম দিচ্ছে। আমি মনে করি বাংলাদেশের প্রতিটা সন্তানই ফাটাফাটি এক্সাম দিচ্ছে, তাই না? আমার কথার সাথে যদি একমত থাকেন তো কমেন্ট করে জানাতে পারেন। তো বাবা ছেলেকে খাইয়ে দিয়ে বিদায় করে দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটায় সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর মেয়েরা যেহেতু এখন একটু উঠতে দেরি করে, তোরা উঠার পরে একসাথেই কিন্তু আমরা নাস্তা করে নিলাম, সাথে যে চা করতে চলে আসলাম। আর সকালবেলা আপনাদের সাথে একটু চা শেয়ার করতে পারলে কেন জানি আমার ভিডিওটাই মনে হয় সার্থক হয়। আমি যেমন চা খেতে পছন্দ করি তেমন কিন্তু। আর আজকের ভিডিওতে আমি একটা কথা বলবো, আশা করছি প্রিয় বন্ধুরা মন খারাপ করবেন না। আমার মনে হয় আগে যাদের ব্লগ দেখতাম অনেকেই দেখতাম চা নিয়ে কোনো ভিডিও থাকতো না, বা চা যে পছন্দ করেন জানতাম না। আমার এই চা খাওয়ার ভিডিও দেখে কে কে চা খেতে অনুপ্রাণিত হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু কোনো খারাপ কিছু না, কারণ আমি আমার প্রিয় এক দিদির ভ্লগ দেখতাম, ইন্ডিয়ান এক ব্লগার। আমি কিন্তু আগে একদমই দুধ চা খেতে পারতাম না, এমনকি দুধ চা খাওয়া দেখলেই দুধ চা দেখলে আমার শরীরগুলা তো অ্যাসিডিটি ভাব শুরু হয়ে যেত, এরকম একটা অবস্থা। আমি যখন আমার ওই প্রিয় দিদির ভিডিও দেখতাম, দিদি প্রতিদিন এই দুধ চা দিয়ে ভিডিওটা শুরু করত। আর তার এই দুধ চা বলক ওঠা দেখা প্লাস কাপে ঢেলে নেওয়া খাওয়া দেখে আমার এত লোভ হতে লাগলো। আস্তে আস্তে কিন্তু আমিও একদিন চা বানানো শুরু করে দিলাম এবং দুধ চা খাওয়া শুরু করে দিলাম। তা আমার মনে হয় আমার দেখা দেখি অনেকেই এখন দুধ চা খাচ্ছেন, যেটা আমার প্রতিবেশী ফ্রেন্ডদের মাঝে অনেকের মাঝে শুরু হয়ে গেছে। এমনকি আমার হাজব্যান্ড তো কখনোই দুধ চা খেত না, সেও কিন্তু খায়। তো আপনাদের মাঝে কে কে খাচ্ছেন আমি কিন্তু বুঝতে পারি, তারপরেও আমি জিজ্ঞেস করলাম। যদি মাইন্ড না করেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমি খুব খুশি হব। যদিও আজকে টপিকটা কিন্তু একদমই আলাদা, আশা করছি কেউই খারাপভাবে নেবেন না। আর যদি খারাপভাবে নেন তাহলে বুঝবো আপনি আমাকে ভালোবাসেন না। আমাকে যারা ভালোবাসে, আমাকে আমার ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু আমাকে ভালোবাসে। আর আজকে টোস্ট বিস্কুটটা খুলে নিলাম, অনেক দিন ধরে নিয়ে আসা হচ্ছে, খাওয়া হয়নি। তো খুলে দেখলাম এত মজার, কিন্তু বিস্কুটটা হচ্ছে প্যাকেট এদিক থেকে সেদিক নিতে নিতে বিস্কুটটা কিন্তু ভেঙে ভেঙে কেমন হয়ে গেছে, তাই না? কিন্তু খুবই মজার ছিল, মনে হলো দুদিনেই কিন্তু শেষ হয়ে যাবে। আর এই আজকে তো রোদ, সকালে উঠে ঘর গোছাতে গিয়ে কিন্তু আগে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য কাপড়গুলো আজকে সকাল সকালে ছাদে দিতে পারবো, আর কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে। তো কাপড় এই বৃষ্টির দিনে কাপড় ভালো করে শুকিয়ে ভাঁজ করে আলমারিতে রাখার আনন্দটাই কিন্তু আলাদা, তাই না? আর গতদিন শিউলিকে দিয়েছিলাম হচ্ছে ভুট্টা গম আর গুঁড়া করার জন্য, কলেও দিয়েছিলাম। তো হচ্ছে নিয়ে যে একটা সুবিধা হয়েছে, ও যে রাস্তায় আসা যাওয়া করে সেই রাস্তায় হচ্ছে এইগুলা ভাঙানোর মেশিন। তো মেশিনে ও কালকে যাওয়ার সময় দিয়ে গেছে, আর আজকে আসার সময় নিয়ে আসছে। তো আনার পরে সেই জিনিসগুলো কিন্তু আমি এখন চেলে নিচ্ছি। আর ভুট্টার গুঁড়া এই জন্য করে রাখলাম, এখানে প্রায় 2-2.5 কেজির মতো ভুট্টা ছিল। তো পুরাটা গুঁড়া করে নিলাম, সারা বছর আমার কর্নফ্লাওয়ারের জন্য কোনো টেনশন নাই। আর কর্নফ্লাওয়ারের দাম যে কত বেশি তা তো আমরা যারা ব্যবহার করি আমরা কিন্তু জানি। তো যেহেতু বাচ্চা ঘরে আছে, আপনি কর্নফ্লাওয়ার তো কিনতেই হবে। আর এটা একদম অর্গানিক হলো, আর হচ্ছে খেতে কিন্তু একদমই বোঝা যায় না। আপনারা চাইলে এরকম ভুট্টা, আমার যেহেতু ভুট্টার দাম কত জানি না, এটা আমি ফ্রি পাওয়া বাড়ি থেকে নিয়ে আসছি। তো ছোট্ট একটা বয়ামে করে রেখে দিলাম সবসময় ব্যবহার করার জন্য। আর এই যে বক্সে করে রেখে দিব, এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখবো। আপনারা চাইলে ডিপেও রাখতে পারেন, তো আমি নর্মালে রেখে দিব। যেহেতু এটা 1 বছরের মতো আমি সংরক্ষণ করছি, অনেক দিন ভালো থাকবে।
তারপরে আমি এখন এই যে গমগুলাও যে আটা করে নিলাম, এটা হচ্ছে একটু চেলে নিলে ভালো হয়। আমার হাজব্যান্ড যদিও বলে চালার কি দরকার, ওই যে ভুসিটা আছে সেটাও আমার ডাইজেস্টের জন্য ভালো হবে। তো আমার কাছে আবার ওই রুটিটা খেতে বেশি একটা ভালো লাগে না, এই জন্য আমি একটু চেলে নেই। তো সকাল সকালে এই কাজটা আগে করে নিচ্ছি, তারপর দুপুরে রান্না করব। আর শিউলি এনে দিল, আর বললাম যে কী রান্না করব, কেটে বেছে দিচ্ছে তারপরে। আর তারপরে আরেকটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু আগামীকাল যাব ঢাকায়। আর যেহেতু ঢাকায় যাব, এর আগে বাসায় কিছু কাজও করে যেতে হবে। আর 2-3 দিনের মতো থাকবো। এই 3 দিনে কিন্তু শিউলি আমার সংসারটা চালাবে। আসলে ভালো যদি একজন হেল্পিং হ্যান্ড হয়, এটা আমি মনে করি এই সমাজের জন্য বা এই যুগের জন্য একটা সবচেয়ে বড় একটা রহমত আল্লাহর দেওয়া। আলহামদুলিল্লাহ, আমি যে হেল্পিং হ্যান্ডটা পেয়েছি মাশাআল্লাহ খুবই ভালো, এবং ওর উপর পুরোটা সংসার আমি ছেড়ে রাখতে পারি। আজকে রান্না হচ্ছে খুবই দারুণ একটা রেসিপি, যেটা আমার খুব পছন্দের। বাগানের শাকসবজি দিয়ে একটা চচ্চড়ি করছি ছোটো মাছের, আর এটা হচ্ছে বাচ্চাদের পছন্দ। আর আজকে একটু বাচ্চাদের জন্য প্রায় দিন দেখা যাচ্ছে একই রকম রেসিপি করে দিচ্ছি, আজকে একটু আলাদা নিলাম। এখানে নিয়েছি জিরা, আদা, রসুন, তারপরে শুকনা মরিচ, তারপর বাদাম 2 ধরনের দিছি, কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে আমি কিন্তু এটা একটা পেস্ট রেডি করে নিব। পেঁয়াজও আছে সাথে। তো সেই পেস্টটা দিয়েই কিন্তু আজকে হচ্ছে সাথে একটু টক দইও দিব। আজকে হচ্ছে চিকেনটা রান্না করব। যেহেতু হার্ড চিকেন, একটু এরকম করে রান্না করে দিলে বেশ ভালোই লাগবে। তো আমি তো সব কিছু মশলা করে নিয়েছি। আর এদিকে শুধু তেলের ভিতরে ফোড়ন দিলাম আপনার গরম মশলা, সাথে হচ্ছে সাদা জিরা। তো দিয়ে তার ভিতরেই কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিব, তাহলে বেরেস্তার একটা যে ফ্লেভার সেটা কিন্তু তরকারির ভিতরে চলে আসবে। আসলে রান্না করতে গিয়ে দেখা যায় কত ধরনের রান্না করা যায়। আপনি একটু মন দিয়ে রান্না করবেন, আপনার রেসিপিটাই দেখবেন সবশেষে সেরা একটা রেসিপি হয়ে দাঁড়াবে। কারণ একদম যে একই রকম অন্যরকম, এটা ধরেন কোরমাও বলা যেতে পারে, যেহেতু মিষ্টি নাই এই জন্য ঝাল কোরমাও বলা যেতে পারে। আবার এটা কিন্তু রোস্টের মতো প্রায় অনেকটা খেতে লাগবে, রোস্টও বলা যেতে পারে। আর আমি এই ধরনের মশলা যখনই করি তখন কিন্তু একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখলেন একটু বেশি করে করে নিয়েছি, 1 বাটি কিন্তু রেখে দিলাম। আর এই 1 বাটি ফ্রিজে থাকার জন্য আর একদিন হচ্ছে আর একটা চিকেন কিন্তু আমি সুন্দরভাবে করে দিতে পারবো। আর এই মশলা দিয়ে শুধু চিকেন না, গরুর মাংস দিলেও অনেক মজা লাগে। তো রান্না বান্না শেষ, এদিকে গোসল করে নিব। তো টেবিলে খাবারটা দিয়ে দিতে চাচ্ছিলাম, এর মাঝে দেখলাম যে না, দেরি হয়ে গেছে। আর চিকেনটা একটু হালকা আছে চুলায় বসিয়ে দিয়ে নামানোর আগে অবশ্যই একটু বাটার দিয়ে দিয়েছিলাম। আর এই চচ্চড়িটা খেতে যা দারুণ ছিল, এখানে পুঁই শাক, কলমি শাক, বেগুন, আলু এগুলা ছিল। এই তো কষাতে কষাতে আমি কিন্তু এর ভিতরে এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নামানোর আগে একটু বাটার দিয়ে দিব। আর ওই যে একটা বাটারের যে ফ্লেভার, তাতে চিকেনের টেস্টটা আরও বহুগুণ বেড়ে যাবে। আর আমি কিন্তু এখানে আদার চেয়ে রসুনের পরিমাণটা বেশি দিয়েছি। বাটার চিকেনে রসুনের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে। এটা কিন্তু আসলে বাটার চিকেনেও না, বললাম না, এটা হচ্ছে আমার মতো করে আমি একটা রেসিপি তৈরি করে নিয়েছি। তা আমি কিন্তু সবসময় বলি, আল্লাহর কাছে আমি যখন দাঁড়াই তখন কিন্তু আমি নিজেকে অনেক পরিপাটি এবং সুন্দর করে নিয়ে দাঁড়াই। তো প্রতিদিনের মতো আমি এই জিনিসটা প্রতিদিন শেয়ার করা হয় না, একটু মাঝে মাঝে শেয়ার করি। কারণ আমি ভ্লগে প্রথমে বলে নিলাম না, চা খাওয়া দেখে শিখেছি। তো এরকম হয়তো আমার এই ইবাদত করার পদ্ধতিটা দেখে অনেকেই হয়তো উপলব্ধি করে নিজের মতো করে একটু করে নিতে পারেন। সেখান থেকেই কিন্তু এই ভিডিওর অংশটুকু রাখা। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি প্রতিদিন জোহরের নামাজের সময় চেষ্টা করি কিছুটা কোরআন তেলাওয়াত করার, কারণ সকালে এবং সন্ধ্যায় আমাদের হয় না। আমরা চাইলেও কিন্তু মায়েরা পারি না, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, হাজব্যান্ড আছে। তো যখন ফ্রি হব ইনশাল্লাহ সকাল এবং সন্ধ্যায় পড়ার চেষ্টা করব। কিন্তু না পড়লেও আমি সকাল সন্ধ্যায় কিন্তু মোবাইলে ছেড়ে রেখে আমি আমার দিনের তেলাওয়াতগুলো কমপ্লিট করে নেই।
আর দুপুরে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। তাই তো তেলাওয়াত করে নিয়ে তারপরে কিন্তু খেতে চলে আসলাম। আর আজকের খাবারটা ছিল অসাধারণ। আমি চিকেনটা যদিও খাইনি, শুধুই চটচটি দিয়ে খেয়েছি, এত মজা ছিল কি বলবো। তোর এই ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গতদিন যে টিপসগুলো আপনাদের টিপস মানে যে বিষয় নিয়ে কথা বলেছিলাম, অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন যে আসলে, কারণ আমি এই কথাগুলো এই জন্য বলেছি, আমার পরিচিত এবং একদম রিলেটিভের ভিতরে আছে, ওনাদের পরিবারে হাজব্যান্ড হোক সন্তান হোক যে কোনো নিয়ে কোনো কিছু হলেই দেখা যায় অন্যের কাছে শেয়ার করে, এবং আমার সন্তান আমার হাজব্যান্ডকে যখনই আমি অন্যের কাছে তাদের নিয়ে কথা বলবো, আর তারা কি আমার হাজব্যান্ডকে আমার সন্তানকে যখন আমার সামনে বকা দিবে বা কিছু শাসন করবে, এটা তো আমি কখনোই মেনে নিব না, তাই না? এই জিনিসটা আমরা সবসময় যদি চিন্তা ভাবনা করি, হাজব্যান্ডেরও একই কথা, যে আমার স্ত্রীকে নিয়ে বা আমার সন্তানকে নিয়ে কেউ কথা বলবে, সেটা আমি কিভাবে সহ্য করব? আমার সন্তান আমার স্ত্রী, আমি আমার মতো করে শাসন করতে পারি, ভালোবাসতে পারি, আমি অন্যের উপরে কখনো ছেড়ে দিব না। আর যখনই আপনি আপনার স্ত্রী বা হাজব্যান্ডকে নিয়ে অন্যের কাছে কৈফিয়ত করবেন, তখনই কিন্তু আপনাদের দুজনের মাঝের যে ভালোবাসা সেটা কিন্তু উবে যাবে, মানে শয়তান সেটাকে জায়গা করে নিবে আর আপনাদের মাঝে আরও বিবাদ সৃষ্টি করবে। সবাই যার যার জায়গায় ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।